তোর জীবনের উপর তোর সব থেকে অধিকার বেশি। তুই যেটা সিদ্ধান্ত নিবি, আমি এবং ভাই দুজনেই তোর সিদ্ধান্তকে সম্মান করব। কিন্তু একটা কথা তোকে পরিষ্কার করে এটা জেনে রাখতে হবে রিমা, ভাই কিন্তু তোকে ওই জগৎকে আর ফিরতে দেবে না। সে তুই যার সিদ্ধান্ত নিস না কেন। এত সুন্দর করে কথা কোনোদিন রিমার সঙ্গে কেউ বলেনি। এত ভালোবাসা ও কখনো পায়নি। নিজের দিদি সীমাও তাকে এত ভালোবাসা দেয়নি যা তপনের দিদি ওকে প্রথম দিনেই দিল। রিমা বলল, উনি তো আমার সবটা জানে না দিদি। কি জানে না? আমার এখনকার নোংরা জীবনটা উনি জেনেছে, কিন্তু কেন কিভাবে এই জীবনে ঢুকলাম তা উনি জানে না। তিথি গলার সব চড়িয়ে বলল, জানার দরকারও নেই। তোর এখনকার জীবনটাকে যখন ও ভালোবেসেছে তখন কেন কিভাবে এত ও কখনোই জানতে চাইবে না। তবুও কথাটা শেষ না হতেই রিমা মুখে হাত চেপে দৌড়ে লনের কোণে বড় ঝাউ গাছটার তলায় গিয়ে বমি করতে লাগলো। হঠাৎ রিমার এরকম দেখে তিথি খুব ঘাবড়ে গেল। তিথি দৌড়ে রিমার পিছনে গিয়ে রিমার গায়ে হাত বুলাতে বুলাতে বলে উঠল, কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? তিথি ঘাসের ওপর দেখলো গোটা গোটা ভাত পড়ে আছে। দুপুরের খাবার হজম হয়নি। তিথি রিমাকে টেনে ঘরে নিয়ে গেল। কোনো রকমে ওয়াশরুমে ঢুকিয়ে হাতে মুখে ঘাড়ে জল দিতে লাগলো। তখনও রিমি অক টানছে। নিজের মনেই বলল, আহারে বদহজম হয়ে এরকম হলো। ইতিমধ্যে রিমার বমির আওয়াজে কখন আবার তপন উপর থেকে চলে এসেছে। তিথি পেছন থেকে উঁকি মেরে বাথরুমের মধ্যে রিমাকে দেখার চেষ্টা করছে। হ্যাঁ রে দিদি, ওর কি হলো? বমি করছে নাকি? কিছুই হয়নি, দুপুরের খাবারটা ডাইজেস্ট হয়নি ঠিক মতো। লনে বমি করলো দেখলাম, দুপুরে ভাত তরকারি সব গোটা গোটা উঠছে। তপন রীতিমতো তিথিকে ধাক্কা মেরে ঠেলে ওয়াশরুমে ঢুকে রিমার দিকে ঝুঁকে পড়ে বলল, তুমি আবার বমি করছো? শরীর কি খুব খারাপ লাগছে? কথাটা বলেই আবার তিথির দিকে তাকিয়ে বলল, এ দিদি, একটা ডাক্তার ডাক না, এত বদহজম হবে কেন? এ নিয়ে দুবার এরকম হলো। তিথি হেসে উঠল, এত উতলা কেন হচ্ছিস? রোদে গরমে এসে অত খাবার খাওয়ানো হলো, হতেই পারে ন্যাচারাল ব্যাপার। আমি ঘন ঘন নুন চিনি ঠান্ডা শরবত করে খাওয়াবো, ও সুস্থ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ব্যাপারটা একটু ঠান্ডা হলে রিমা ডাইনিং এর সোফায় মাথা পিছন দিকে এলিয়ে বসে আছে। চোখে মুখে ক্লান্তি। তখন রিমার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, এখন ঠিক লাগছে? রিমা ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলল, অল্প। অল্প হলে চলবে না, চলো ডাক্তার দেখিয়ে আনি। তিথি পেছন থেকে বলল, ও ক্লান্ত, ওকে টেনে চেম্বারে নিয়ে যাওয়ার দরকার নেই। নুন চিনি শরবত বারবার খাক, দেখি রাতটা কেমন যায়। সেরকম হলে কাল নিয়ে যাব। কাল তো আমার হবে না দিদি, তুই আজই চল। শুধু শুধু ফেলে রাখবো না ওকে। কেন, কাল কি আছে? আর তাছাড়া ফেলে রাখবো না মানেটা কি? কাল কলকাতায় ফিরবো, আমি অফিস আছে। উইদাউট এনি ইনফরমেশন আমি 2 দিন ডিউ মেরেছি, বস ভীষণ ঝাড়বে। কালকের মিটিংটার উপর আমার আমেরিকা যাওয়া নির্ভর করছে। অনেক দিনের প্রিপারেশন আমার। এনিহাও কাল আমায় প্রজেক্ট শো করতেই হবে। আর তাছাড়া আফটার অল অফিস, আমার আবার একটা ছোট কাজ আছে। কাল হয়তো রাত হবে ফিরতে। তিথি অভিমানের সুরে বলল, রাজকুমার, আমায় ভরসা করিস না একটুও না? রিমার দিকে আঙ্গুল করে, ওর কিছু হলে ওকে কি আমি ফেলে রাখবো? তোর এটা ধারণা হলো এতদিনে? তপন উঠে দাঁড়িয়ে তিথির ঘাড়ে চাপড় মেরে বলল, উফ, আমি কি তাই বলেছি? তুই বরাবর অল্প কিছুতেই অভিমানী। আমার অনুভূতিটা তোকে বোঝাবো কেমন করে আমি জানি না। তিথি হাত ঝামকা দিয়ে ঝাঁঝিয়ে উঠল, এই শোন রাজকুমার, আমি তোর এইসব অনুভূতি পেরিয়ে এসে আজ আমি এক ছেলের মা, বুঝলি তো? আমায় তোর এই নতুন ভালোবাসা অনুভূতি শেখাস না। আর যাই হোক, আমি কিন্তু তোর থেকে 5 বছরের বড়। সো আমার তোর থেকে জ্ঞান অভিজ্ঞতা এই দুটো একটু হলেও বেশি। তাই অতিরিক্ত পাকামি করিস না। ছোটবেলার মতো কান মোলা খাবি। তখন আবার রিমার পায়ের গোড়ায় বসে রিমাকে তিথির উদ্দেশ্য বলল, দেখছো রিমা, তোমার দিদি খেপে গেছে। দেখো, বেশি শরীর খারাপ লাগলে দিদিকে বলবে, না তো শেষ খবর কিন্তু আমি নেব। মনে থাকে যেন। ওদিকে তিথি ও সোফায় রিমার পাশে বসে রিমাকে এই তপনের উদ্দেশ্যে বলল, ওকে বলে রাখ রিমা, আমার উপর যেন বেশি চক্র পতন না করে। এত বছর পর দেখা সাক্ষাৎ হয়েছে বলে আমি কিন্তু ইন্সপায়ার করবো না একটুও। এবার চল উপরে, চল শুবি একটু। তিথি রিমার হাত ধরে টেনে গটপকে উপরে চলে গেল। যাওয়ার সময় তিথি শুনতে পেল তপন পেছন থেকে বলছে, এই তিথি দি, ঠিক হলো না কিন্তু। তপনের এইরকম পাগলামো শুনে সিঁড়িতে ওঠার সময় রিমা পেছন ফিরে তপনের দিকে একবার তাকালো। ওর ইচ্ছে হলো একটু মন খুলে হাসতে, কিন্তু কোথাও একটা গিয়ে যেন রিমা মনের মধ্যে সমস্তটা থমকে যাচ্ছে। ঠিক যেমন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় সেরকম। রাতে রিমাকে গরম প্লেন ভাত আর আলু সেদ্ধ দেওয়া হলো। রিমা তাই খেলো। এর মধ্যে রিমার আবার মাথা যন্ত্রণাও শুরু হয়েছে।
রিমা সেটা কাউকে কিছু বলেনি, কারণ সে চায়নি কাউকে আর নতুন করে বিপদে ফেলতে। এমনিতেও এসে এসে থেকে তপনকে নানাভাবে বিপদে ফেলেছে। আর নয়, গভীর রাত, তখন কটা হবে জানা নেই। তপন ফোন দেখলো রাত 1টা। ঘুম আসছে না কিছুতেই তপনের। ওদিকে মাথা যন্ত্রণার কারণে রিমারও চোখে ঘুম নেই। কাল রাতে তপন এই সময় রিমার পাশে শুয়ে, আর আজ সে অন্য ঘরে আর রিমা অন্য ঘরে। রিমার চুলের গন্ধ পেতে ইচ্ছে করছে তপনের। এপাশ ওপাশ করে তপনের কিছুতেই ঘুম এলো না। তখন বিছানা থেকে নেমে পা টিপে টিপে রিমার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভেজালো দরজা লাগানো ছিল। খুব আলগা হাতে দরজা খুলে তপন ঢুকলো রিমার ঘরে। দেখলো পাশ ফিরে রিমা খাটে শুয়ে আছে। এসি বন্ধ, ঘরের সমস্ত জানালা খোলা। কি সুন্দর হু হু করে ঠান্ডা হাওয়া আসছে। সিলিং ফ্যানটা বন বন করে মাথার উপর ঘুরছে। ঘুমন্ত রিমার পাশে গিয়ে বসলো তপন, মাথা নিচু করে রিমার ঘাড়ে হালকা করে নাক ঘষলো। ওর চুলের গন্ধ তপনকে পাগল করে দেয়। বুক ভরে কয়েকবার ঘ্রাণ নিল তপন। রিমার মাথায় হাত বুলাতে লাগলো। তপনের হাতে স্পর্শে রিমা চোখ খুলে তাকালো, তবে তপনের দিকে নয়, যেদিকে পাশ ফিরেছিল সেদিকেই তাকালো। আবার চোখ বন্ধ করে দিল। এভাবে বেশ কিছুক্ষণ মাথায় হাত বোলানোর পর তপনেরও চোখে ঘুম আসতে লাগলো। ভাবলো নিজের ঘরে গিয়ে শুয়ে পড়বে। পাছে সকালে যদি বাই চান্স দিদি দেখে যে ও রিমার ঘরে শুয়ে শুধু শুধু কৌতুক করবে, কি দরকার তার চেয়ে ওর ঘরে শোবে ও। যেমন ভাবা তেমন কাজ। রিমার মাথায় ঘন ঘন কটা চুমু দিয়ে তপন উঠে নিজের ঘরে চলে গেল।